সরকারি প্রকল্পের সুবিধাভোগী বলে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিশানা করল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় রেখার ব্যক্তিগত তথ্য ফাঁস জানিয়ে তৃণমূল বিজেপি বাকযুদ্ধ চরমে। আমি যদি মনে করি যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী এবং তার সরকারের কাজকর্মের বিরোধী, তাহলে আমি তার সরকারের স্কিমগুলো নিচ্ছি কি করে? এই সাহস একজন অত্যন্ত দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ রেখা পাত্র, দলিত কন্যা, তার স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। আমি জিজ্ঞেস করি ওই ভাটাংশুকে, মমতাদি তো উদার বলে দিচ্ছে, তৃণমূল তো উদার বলে দিচ্ছে, সরকার তো নিরপেক্ষ বলে দিচ্ছে, কিন্তু আমি তখনই সেই স্কিমটা নিচ্ছি যখন আমি মনে করছি সরকারের এই স্কিমটা ভালো। ওরা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি? স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা মোদিজি চালু করেছেন 175টা স্কিম। কি সাহস! এটা তো অ্যাপ্রিসিয়েশন অফ গভর্নমেন্ট, মমতাদির সরকারকে। তাহলে যে সরকারকে আমি ভালো বলবো, যার সুফলগুলো আমি ভোগ করব, আমি কি করে তার বিরুদ্ধে প্রার্থী হব? এই প্রশ্নের জবাব তো আসবেই। বলছে দিদির খাবি আর মোদির গুণগান করবে, যেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সুযোগগুলো জনগণকে দিচ্ছে। গোটা রাজ্যটা দেউলিয়া। কি দিয়েছেন আপনারা? মায়েরা ঝাঁটা ধরবেন না, ধরবেন না ঝাঁটা। ভোটের ময়দানে বহিরাগত ইস্যুতে রাজনীতি যেন থামছেই না। বাংলা বোঝে না তাদের প্রার্থী করেছে তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের। মানুষের কাজ করতে ভাষা কোনো বাধা নয়, পাল্টা ইউসুফ পাঠানের। ইউসুফ পাঠান থাকেন গুজরাটে একটা শব্দ বোঝেন না বাংলার, তাকে নিয়ে আসছে। এখন ওদের দুর্দশা, আজকে টিএমসি টিকিটে কেউ দাঁড়াতে যাচ্ছে না, কারণ হেরে যাবে জানে। इच्छा जो है लोगों के लिए काम करने की है, और जब आप लोगों के लिए काम करते हो तो फिर आप वो लैंग्वेज जो बैरियर है उसका कोई मायने नहीं होता है जब आप दिल से जुड़े होते हो लोगों के। প্রার্থী পাচ্ছেন না, গোটা বাংলা খোঁজে। পুরনোরা রিজেক্ট, তাদের বদনাম হয়ে গেছে। তাও কিছু লোককে পাল্টাতে পারেননি, রেখেছেন। তাদের হোয়াইট ওয়াশ করার চেষ্টা হচ্ছে। আর প্রার্থী খুঁজতে খুঁজতে বিহার পার হয়ে গুজরাট চলে গেছেন। तो लोगों का दिल जुड़ा हुआ है मेरे साथ, और मेरा दिल उनके साथ जुड़ा हुआ है। तो वहाँ पे बात करके मैं क्या करूँ? तो काम करना है। दिल से दिल का जो नाता होता है वो बहुत बड़ा। তো টিএমসি পার্টির অবস্থা বুঝতেই পারছেন আপনি। যার প্রার্থী জোটে না, যার টিকিটে কেউ দাঁড়াতে চায় না, তারা জিতবেটা কি? বারবার বেলাগাম বক্তব্য। নির্বাচন কমিশনারকে মেষমশাই কটাক্ষ দিলীপ ঘোষের, জানিয়ে রাজনীতির তরজা তুঙ্গে। লয়াররা দেখছেন চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে। কিন্তু আমার অবাক লাগলো, একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য যেটা ঠিকঠাক অথরিটি নির্বাচন কমিশন, তাদের কাছে গিয়ে নালিশ করেছেন, অভিযোগ জানিয়েছে। এটাই তো করবে গণতন্ত্রে। তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ, আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। আমরা তো রাস্তায় কেউ কুস্তি করতে যাব না। দিলীপ ঘোষ আজকে বলছেন মেসর বাড়ি কেন যাবে, আজব কথা। তো যখন বিজেপি নানা ইস্যুতে নির্বাচন কমিশনে যায়, তো দিলীপ ঘোষ তাহলে একটা গ্যারান্টি দিন যে যাই ঘটবে বিজেপি যেন আর নির্বাচন কমিশনে না যায়। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে, আমরাও এটা মনে করি না। পার্টি আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো। নির্বাচন কমিশন যদি সত্যি নিরপেক্ষ হয়, তাহলে দিলীপ ঘোষকে নিশ্চিতভাবে অন্তত 7 দিনের জন্য নির্বাচনী প্রচার থেকে তারা সাসপেন্ড করবেন। আমরা এই আশা রাখি পরবর্তী ধাপে যদি দিলীপবাবু এই সবগুলো চালিয়ে যান, সেক্ষেত্রে তার প্রার্থীপদ খারিজেরও দাবি আমরা তো করেই এসেছি। যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি তো, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে। কেন ময়দানে লড়তে পারছে না?
এবার হুগলিতে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির লকেট চট্টোপাধ্যায়, দুই তারকা প্রার্থীর লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি। হুগলির দইয়ের পর এবার ঘুগনির প্রশংসায় রচনা। শুটিং চলছে পাল্টা খোঁচা লকেটের। দারুণ দারুণ, আমার বাড়ি থেকে অনেক ভালো। এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। শুটিং এর দৃশ্য হচ্ছে, শুটিং হচ্ছে, সিনেমা হচ্ছে, দারুণ খাচ্ছি। আমি শুধু খাওয়ার মধ্যেই আছি। খাওয়াচ্ছি, শুধু খাওয়াবো না, এটা হতে পারে? আগামী দিনের যুব সমাজ ভাই ঘুগনি তৈরি করো আর ঘুগনি খাওয়ার ঘুগনি বেচো। প্রচারের ফাঁকে কি এটাও? হ্যাঁ, প্রচারের ফাঁকে এটাও, সব মানুষের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। শুটিং সিনেমা চলছে, সব এসছেন, ছুটি নিয়ে এসছেন, আবার চলে যাবেন। ওর মতন, ও তো ছুটি নিয়ে এসেছিল 5 বছর আগে, আবার চলে গেছিল। আমি সেরকম নই, আমি ছুটি নিয়ে আসিনি। ঘুগনি শিল্প উনি বলেছেন, ওনার মতো কাজ করছেন। আমি অনেক আনন্দ করতে এসেছি, সবার সাথে মিলেমিশে থাকবো বলে। উনি জানেন না তো কিছু, উনি জানেন না, উনি নিজে বলছেন আমি হঠাৎ করে কোথায় পড়লাম, আগে থেকে একটু জানলে ভালো হতো। কিন্তু মন থেকে করবো তো, আর মন থেকে যেটা করা যায় সেখানে সবসময় জয়ী হওয়া যায়। আমার সত্যি ওর জন্য খারাপ লাগে, ও কিছু জানে না, ওকে এরকম ভাবে হঠাৎ করে, আগে তো মানুষের জন্য কাজকর্মেতেও পাঠাতে পারতো। ভালোবাসার মন জয় করতে গেলে মনের দরকার হয়, শুধু বক্তৃতার দরকার হয় না। কিছু জানে না, সে থাকবেও না, আবার চলে যাবে 2 নাম্বার অন করতে। কারোর জন্য মানুষ বলছে। মেদিনীপুরেও এবার জোর টক্কর, 20 বছরের বন্ধু অগ্নিমিত্রার মুখোমুখি লড়াইয়ে জুন মালিয়া। একে অপরের বিরুদ্ধে কি বলছেন দুজনে, শুনুন। বন্ধু বটে আমার, অনেক দিনের, প্রায় কত 20 বছর তো হবেই। 20 বছর ধরে চিনি অগ্নিকে, আজকের তো নয়। তবে হ্যাঁ, প্রার্থী হয়েছে যখন, এটা লড়াইয়ের ক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, এখানে যুদ্ধ তো হবে, লড়াইও হবে, খেলাও হবে। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, যুদ্ধে নেমেছি, এটা একটা যুদ্ধ। একটা ছুঁচের ওপর যেটুকু মাটি ওঠে, মহাভারতে যেটা বলা হয়েছিল, সেইটুকুনো জমিও ছাড়বো না এই যুদ্ধে। এরকম আমরা অন্তত ভাবি না। এটা আমাদের মমতাদি শেখাননি যে পার্সোনাল সম্পর্ক কেন ফাটল ধরবে। আর এখানে ভালো সম্পর্ক খারাপ সম্পর্কের বিষয় নয়, এটা নীতি আদর্শের লড়াই। জুন মালিয়া আমার অপোনেন্ট নয়, আমার অপোনেন্ট হচ্ছে মমতা ব্যানার্জি, টিএমসি এবং তাদের নীতি আদর্শ। আমি খুব একটা বেশি কথা বলি না, আমি কাজে বিশ্বাসী, আমি উন্নয়নে বিশ্বাসী। এটুকুই দেখব যে ও যেন সুস্থ থাকে, ভীষণ গরম পড়েছে, ভালো করে যেন খাওয়া দাওয়া করে, আর কি বাকি লড়াইয়ের মতো হবে, বন্ধুত্বের মতো থাকবে। জয় বাংলা। আজকে আদর্শের লড়াই, এখানে কে বাবা, কে মা, কে বন্ধু, কে প্রিয় বন্ধু, সেটা বিষয় নয়। দিলীপ ঘোষ কীর্তি আজাদের টক্করে ফুটছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। বাংলা ভাষা না জানা নিয়ে তৃণমূল প্রার্থীকে নিশানা দিলীপের। বিজেপির প্রার্থীর মানসিক বিকৃতি রয়েছে, পাল্টা তোপ দিলেন কীর্তি আজাদ। তো কেন বাংলায় প্রার্থী পাচ্ছেন না আপনারা? 42টা প্রার্থী পাচ্ছেন না, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, কোথা থেকে নিয়ে আসতে হচ্ছে। এই যে দুর্ভাগ্য কী হবে? আর কি বলছেন, পাশে বসিয়ে রেখে তাকে কি বেইজ্জত করছেন কীর্তি আজাদকে? বাংলা পড়তে জানে, বাংলা গান বোঝে, বাংলা ভাষা জানে, পেছনের সাইনবোর্ড পড়তে পারবে, কাকে বলছেন আপনি? दिलीप घोष को जो शो कॉज किया है, ये भारतीय जनता पार्टी वाला गारंटी वाला शो कॉज है। 2022 में सबको छत देना था, 2047 तक चला गया। शो कॉज नोटिस दिया जाता है तो उसमें 15 दिन का समय दिया जाता है कि 15 दिन के अंदर आप जवाब दीजिए, नहीं तो आपके ऊपर कार्रवाई हो सकती है। ये तो नहीं किया है, बोला शीघ्र से शीघ्र कर दे। যে লোকটা ক্রিকেট থেকে রিটায়ার্ড হয়ে গেছে, রাজনীতি থেকে রিটায়ার্ড হয়ে গেছে, সেই লোকটা দিলীপ ঘোষের সঙ্গে লড়বে? প্রশ্ন হচ্ছে যে উনি আমাদের প্রতীকে 3 বার জিতেছেন বিধানসভা, লোকসভা, সব। যেই প্রতীক ছেড়েছেন পাবলিক ছেড়ে দিয়েছে। গতবার ধানবাদে কংগ্রেসের দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন ওনাকে। তো এই ধরনের রিজেক্টেড মাল বাংলা স্বীকার করবে না। यह लोग झूठी गारंटी देने वाले हैं। दिलीप घोष नारी को कभी भी स्थान नहीं देते। ममता दीदी के बारे में कुछ से कुछ कहा है। इन लोगों को, कोई दिलीप घोष को तो खास करके चुल्लू भर पानी में डूब के मरना चाहिए। उसका मानसिक संतुलन खराब हो चुका है। कोई ना कोई बीजेपी वाला उसको अस्पताल ले जाए। अगर वो नहीं ले जाना चाहता तो हम अपनी तरफ से उसका फ्री इलाज दिमाग का करवाने के लिए तैयार हैं। এদিকে বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর মন্তব্যে চরমে বিতর্ক। দলের মুমূর্ষু অবস্থা, প্রয়োজনে পা ধরে ক্ষমা চাইব, তবু ঐক্যবদ্ধ লড়াই লড়ুন।
বিক্ষুব্ধদের পায়ে ধরে ক্ষমা চাওয়ার বার্তা অরূপ চক্রবর্তীর। লড়াইয়ের আগেই হার স্বীকার তার, খোঁচা বিজেপির। যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দল থেকে চলে যান। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব। তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল, এরকম অবস্থা। দল মুমূর্ষু অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষু অবস্থায় আছে। দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারেন, এত ভয়ঙ্কর অবস্থা। ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। এখন একটা সংকট, যুদ্ধ শুরু হচ্ছে, সব একসঙ্গে কাজ করব, নিজেরা কোনো মনোমালিন্য করব না। কারণ আমাদের পৈতৃক সম্পত্তির ঝগড়া এখানে নেই, কারোর সঙ্গে জমির লেঠা নেই। সবসময় লড়াইয়ে প্রতিপক্ষ একটু জোরদার হলে, মানে দুটো টিম যখন খেলে, দুটো টিমই যখন ভালো খেলে, সেই খেলা দেখতে ভালো লাগে। কাজেই আমার তো মনে হচ্ছে যে উনি বোধহয় আগেই হার স্বীকার করে নিচ্ছেন।